1 নম্বর প্রায়োরিটি এখন মূল্যস্ফীতি, কারণ সব মানুষই কষ্টে আছে এবং সব মানুষই বাজার করে। কাজে আপনি যদি এমন কিছু করতে চান যেটা সবাইকে ছুবে, সেটা হলো এই মূল্যস্ফীতির মধ্যে। কিন্তু এখানেও আমার মনে হয় একটা প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে, কারণ ধরেন সার্বিক মূল্যস্ফীতি এখন 11-র উপরে, খাদ্য মূল্যস্ফীতি 14-র উপরে। কোন জায়গায় গেলে আমার মানে মূল্যস্ফীতি যাদের জন্য জীবিকার সমস্যা, সেই জায়গায় আমি একটা হাত দিতে হবে। তো সেইখানে আমার মনে হয় একেবারে এসেনশিয়ালস যে পণ্যগুলি আছে, চাল, ডাল, আটা, ভোজ্য তেল, চিনি, লবণ, কাঁচামরিচ, মশলা, এই যে একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবার যেগুলোতে তাদের আয়ের সিংহভাগই এসব আইটেমের উপরেই খরচ করেন। তো এইগুলো দাম অনেকের জন্য অসহনীয়, আনএফোর্ডেবল। কাজে এখানে যদি আমরা একটা স্থিতিশীলতা আনতে পারি, এবং প্রথমত হলো আপনি যেখানে আছে মূল্য স্তরটা সেটা থেকে যাতে না বাড়ে, আর তারপরে এটাকে কমানো। আর এই ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, এগুলোর ইনফ্লেশন কমানো কিন্তু ওই গতানুগতিক যে মডেলটা, মানে যেটা ম্যাক্রো লেভেলে ইনফ্লেশন কমাতে সহায়ক, যে আপনার সংকোচনমূলক মুদ্রানীতি, এটা ওভারঅল যে জেনারেল, যেটাকে কোর ইনফ্লেশন বলা হয়, এইটা কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি এসেনশিয়াল, নেসেসারি, ইট মে নট বি সাফিসিয়েন্ট, এটা লাগবেই। বাজেট ঘাটতি কমাইতে হবে, এটাও সার্বিকভাবে। কিন্তু আপনি চালের দাম কমাইতে হবে বা ডালের দাম কমাইতে হবে, সেক্ষেত্রে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে আপনি সাফল্য পাবেন, এটা আশা করা একেবারে সম্পূর্ণভাবে বাস্তবের অনেক দূরে। এখানে আমার মনে হয় এই ধরনের পণ্যে বাজার ব্যবস্থাপনার সমস্যাটাই বড়, এবং বাজারের যে অব্যবস্থাপনা, সেখানে আমরা সবাই একটা শব্দ খুবই পপুলার করেছি, এটার নাম হলো সিন্ডিকেট। সিন্ডিকেটের মিনিং এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমার যেটা রিডিং সেটা হচ্ছে আমাদের এই খুচরা বাজারগুলোতে বা পাইকারি বাজারগুলোতে এবং পুরো সাপ্লাই চেন, একদিকে ধরেন প্রোডাকশন যেখানে হচ্ছে সেখান থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত যেই পথ দিয়ে আমাকে পণ্যটা আসতে হয়, বা যেগুলো আমদানিকৃত, যেটা স্থলবন্দর হোক বা সমুদ্র বন্দর হোক, সেখান থেকে মাল খালাস হওয়ার পরে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর এই সাপ্লাই চেন একটা সিন্ডিকেট আছে, চাঁদাবাজির সিন্ডিকেট। এবং আপনারা ইদানিংকালে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে চাঁদাবাজির প্রভাবটা কমেছে না, হচ্ছে যে কনজিউমার প্রাইসের উপরে চাঁদাবাজির প্রভাবটা কতটুকু, এটা কিছুটা কোয়ান্টিটেটিভ ধারণা আমরা এখন পাচ্ছি বিভিন্ন আপনাদের রিপোর্টিং এর মাধ্যমে। কাজে এটা খুব যে মানে ট্রিভিয়াল একটা ব্যাপার তা না। এটার মানে প্রতি কেজিতে চালের ক্ষেত্রে 5 থেকে 10 টাকার কথা বলা হচ্ছে, যে শুধু চাঁদাবাজির কারণেই আমি যদি বিভিন্ন পয়েন্টে যে চাঁদাটা দেয় সেটা যদি দিতে না হয়, তাহলে কনজিউমার লেভেলে এবং প্রডিউসার লেভেলে প্রাইসের যে ডিফারেন্সটা, এটা অন্তত প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমে যাওয়ার কথা। সবজিতে অর্ধেক কমে যেতে পারে। বগুড়াতে 10 টাকা কেজি, সেটা ঢাকাতে 80-100 টাকাও কিনতে হয় কনজিউমারদের। কেন? এটা কারণ চাঁদাবাজি, একটা বড় কারণ চাঁদাবাজি। তো এইটার একটা সিন্ডিকেট আছে, যেটাতে কারা প্রশ্ন হলো সেখানে আমার মনে হয় 2 ধরনের গোষ্ঠী আছে। একটা হলো পুলিশ বাহিনীর একটা ইনভলভমেন্ট ছিল, এটা তো অস্বীকার করা যাবে, স্থানীয়। আরেকটা হলো রাজনৈতিক কর্মী, মানে যারা ক্ষমতাসীন দল, তাদের অঙ্গ সংগঠনগুলো, সেটা গত সরকারের ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, অনেক ধরনের লীগ এখানে, পরিবহন লীগ, অনেক ধরনের লীগ এখানে ছিল। এর আগে অনেক ধরনের দল ছিল। এখন আবার আমরা দেখছি যে পুরনো চাঁদাবাজরা নাই,
ওখানেও একটা শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতাটা খুবই ভালো, আমাদের সবার জন্য খুব উপকারী শূন্যতা, এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। সব শূন্যতাই খারাপ না, সব শূন্যতাই খারাপ না। আবার পুলিশও তো অনেকদিন রাস্তায় ছিল না, আর এখনো এসছে তো নতুন রেজিমে, তাদের পক্ষে আগের মতো আচরণ করা, ওই তো একটা সিন্ডিকেট ভেঙে গেলে এটা পুনর্গঠনের তো সময় লাগে, এটা যাতে গঠিত না হয়। সেখানে অলরেডি আপনি যেটা আগে বললেন যে অনেক ক্ষেত্রেই সাময়িক হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কিছু ক্ষেত্রে মূল্য কমেছে চাঁদাবাজি না হওয়ার কারণে, আবার পুনরায় চাঁদাবাজি ফিরে আসারও চেষ্টা হচ্ছে। তো এইটা যদি বন্ধ করা যায়, এবং এই সরকারের পক্ষে এইটা বন্ধ করা অন্য রাজনৈতিক সরকারদের তুলনায় আমি বলবো কম কঠিন।